আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদুল রুবেল স্যার। আচ্ছা, এমন যদি হয় তাহলে কেমন হয় যে ইংরেজি গ্রামারটা শুরু হবে একদম শুরু থেকে? জি, এমনই একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু। অর্থাৎ অনেকের মনে প্রশ্ন যে আমি ইংরেজি কিচ্ছু পারি না। আমাকে অনেকে ফোন দেন যে স্যার আমি একদম কিচ্ছু জানি না, আমি কি ইংরেজি শিখতে পারবো? জাস্ট তাদের জন্য এই কোর্সটি শুরু করা। একদম ফ্রিতে পাবেন, পুরো ইংলিশের শুরু থেকে শেষ পর্যন্ত। তো কথা বাড়াবো না, শুরু করি। কোথা থেকে শুরু করব সেটা দেখি। ইংলিশ গ্রামারের এই কোর্সে আমরা একদম লেভেল জিরো লেভেল থেকে শুরু করছি। সেখানে আমাদের সাউন্ডকে আলোচনা করতে হবে, লেটারকে আলোচনা করতে হবে, অ্যালফাবেট আলোচনা করতে হবে, ওয়ার্ড আলোচনা করতে হবে, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তো শুরু করতে হবে সাউন্ড থেকে, শেষ করতে হবে আজকের ভিডিওতে অবজেক্টে, এবং এগুলোর বিস্তারিত আলোচনা হবে ভিডিওতে। প্রথম থেকে দেখতে হবে ইংলিশ গ্রামারকে যদি আপনি শিখতে চান ইনশাআল্লাহ। তাহলে শুরু করে দিই আমাদের আজকের লেসন। সাউন্ড। সাউন্ড শব্দের অর্থ আওয়াজ বা ধ্বনি। আমরা বাংলায় পড়ছি না, মুখে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, এরকম জাস্ট এরকম ইংরেজরা যেটা তারা মুখে উচ্চারণ করত ওইটাকে তারা সাউন্ড বলতো। ওইটাকে আমরা এখন ইংরেজি, আমরা যেটা বাংলায় শিখছি সেটাও এখন ইংলিশে শিখছি। আচ্ছা, এই সাউন্ডকে যখন তারা একটা মার্কের মধ্যে অর্থাৎ চিহ্নের মধ্যে নিয়ে আসছে, মানে যেটা দ্বারা তারা এটাকে চিনতে পারবে যে এই আওয়াজটাকে তারা কি নামে তারা ডাকবে। এই যে ধ্বনি, আমরা বাংলা দিয়ে ভালো বুঝবেন, যখন আমরা বলি ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, আমরা পড়ছি ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্ন মানে কি? যখন আমরা ক ক এরকম উচ্চারণ করছি, এটার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমরা এটার রূপ দিছি এটা, যে ক মানে এটা, এভাবে খ মানে এটা। ঠিক একইভাবে ইংরেজরাও যখন এ বি এরকম উচ্চারণ করতো মুখ দিয়ে, তখন তারা এটাকে নাম দিছে এ বি। তাহলে বাংলায় যেটা বর্ণ ইংলিশে সেটা লেটার। ক্লিয়ারিটি বিষয়টি, আমরা বাংলায় যেটাকে বর্ণ বলি ইংলিশে সেটাকে বলতে হবে লেটার। আমরা প্রথম এবং শেষ পর্যন্ত এগুলো আলোচনা করব। প্রথমে আমরা সাউন্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, এরপর লেটার নিয়ে আলোচনা করছি। তাহলে লেটার কি বুঝতে পারছেন? এরপরে আলোচনা করব অ্যালফাবেট নিয়ে। আচ্ছা, লেটার, তাহলে এ একটি কি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, ডি একটি লেটার, ই একটি লেটার। তাহলে অ্যালফাবেটটা কি? অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। আচ্ছা, মালা শব্দটা দ্বারা আমরা কি বুঝি? অনেকগুলো ফুল দিয়ে আমরা কি করি? মালা গাঁথি, তাই না? তাহলে বর্ণমালা দ্বারা কি বোঝাচ্ছে? বর্ণমালাটা বোঝাচ্ছে বর্ণ দিয়ে একটি মালার মতো তৈরি করা, তাই না? এরকম, তাই না? বর্ণমালা এরকম বোঝাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা জানি কি লেটার, আমি এত বিস্তারিত করব না, যেহেতু এটা বুঝতে পারছেন। তাহলে এটা যদি লেটার হয়, একটা লেটার হয়, তাহলে এই লেটার আছে মোট কয়টি? ইংরেজিতে আছে 26টি লেটার। কয়টি লেটার আছে? 26টি লেটার আছে। কয়টি? 26টি। এই সমস্ত 26টি লেটারকে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট বলে। ক্লিয়ার? একে যেমন লেটার বলে, এ থেকে জেড পর্যন্ত এই 26টিকে একসাথে অ্যালফাবেট বলে। আচ্ছা, তাহলে অ্যালফাবেটও শিখলাম। এরপরে দেখবো আমরা তো জানলাম যে এ থেকে জেড পর্যন্ত 26টি অ্যালফাবেট। এই অ্যালফাবেটের মধ্যে, এই এ থেকে জেড এর মধ্যে অ্যালফাবেটগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, তো ভাওয়েল এবং কনসোনেন্ট
কারণ এ থেকে জেড পর্যন্ত এই যে সম্পূর্ণ গুলোকে একসাথে সবগুলোরে বলে অ্যালফাবেট। আবার এই যে এ থেকে যেটা আমরা জানি এ বি সি ডি ই এফ, এগুলো আমরা জানি তাই না, পুরোটা লিখতাম না। আচ্ছা এর মধ্যে জেড পর্যন্ত, হ্যাঁ আচ্ছা এর মধ্যে পাঁচটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। যে কোনো একটি ওয়ার্ড যদি আপনি লিখতে চান তাহলে এই পাঁচটাও লেটারের একটির আপনার সাহায্য নিতে হবে। যে কোনো একটি অর্থবোধক শব্দ যদি আপনি লিখতে চান তাহলে এই পাঁচটার যে কোনো একটি সাহায্য নিতে হবে, না হবে ওটা কোনো অর্থবোধক শব্দ বা ওয়ার্ড হবে না। যেমন দেখেন বয়, বি একটি কি, বি এবং ওয়াই হচ্ছে কনসোনেন্ট, কারণ কি এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, বাকি যে ওয়ার্ডগুলো আছে সবগুলো হচ্ছে কি কনসোনেন্ট। এই যে এ বি সি ডি থেকে পাঁচটা, এই পাঁচটাকে শুধু ভাওয়েল বলে, বাকি সবগুলোকে কি বলে, কনসোনেন্ট বলে। তাহলে এখানে দুইটা কনসোনেন্ট হয়েছে, বি কি এর পাঁচটার মধ্যে আছে, নাই, ওয়াই পাঁচটার মধ্যে আছে, নাই, তাহলে এই দুটো কনসোনেন্ট আর ওটা হচ্ছে কি ভাওয়েল। এই ভাওয়েল ছাড়া দেখেন কোনো ওয়ার্ড হয় না, ক্লিয়ার? যেমন আমি আরো যদি বলি একের অধিক ভাওয়েল ব্যবহার হতে পারবে, কিন্তু ভাওয়েল ছাড়া কোনো অর্থবোধক শব্দ তৈরি হতে পারবে না। যেমন আমি বলি ফিশ, ফিশ দেখেন আইটা আছে ভাওয়েলের মধ্যে আই, আর বাকিগুলো কি কনসোনেন্ট। আবার একটু মজার বিষয় আছে, এমন একটি ওয়ার্ড আছে যেটার মধ্যে এই ভাওয়েল পাঁচটাই পাওয়া যায়। যেমন এডুকেশন, এই ওয়ার্ডটার মধ্যে পাঁচটা ভাওয়েল আপনি পাবেন। যেমন দেখেন ই আছে, ই, তারপর হচ্ছে ইউ আছে, ইউ, এ আছে, এ, আই আছে, আই, ও আছে, ও। তাহলে এমন একটা ওয়ার্ড আছে যেটার মধ্যে কি পাঁচটা ভাওয়েল পাওয়া যায়, সেটা হচ্ছে এডুকেশন যে ওয়ার্ডটা আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালফাবেটের পার্থক্যগুলো শিখলাম। অ্যালফাবেট হচ্ছে কি সমস্ত বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটকে আবার দুই ভাগ করছে, ভাওয়েল, কনসোনেন্ট, এটাও বিস্তারিত শিখলাম। এরপর আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওয়ার্ড সম্পর্কে, ওয়ার্ড কি তাহলে? অ্যালফাবেট তো জানলাম, তবে ওয়ার্ড কি? আচ্ছা এই অ্যালফাবেট যখন 26টা অ্যালফাবেট আছে, কয়টা আছে? 26টা অ্যালফাবেট আছে এ থেকে জেড পর্যন্ত। আচ্ছা এই এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে আমরা জানি এ বি সি ডি এরকম করে। তো এই অ্যালফাবেটগুলো, এই লেটারগুলো অর্থাৎ সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত সবগুলোর বলে অ্যালফাবেট, এবং এক একটিকে বলে লেটার। এই লেটারগুলো যখন একজনের সামনে পিছনে বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলবে, তখন তাকে ওয়ার্ড বলে। যেমন দেখেন এ, তারপর মধ্যে থেকে নিলাম আর, তারপর একটা ওয়ার্ড নিলাম টি, আর্ট। এটার অর্থ আমরা জানি কি শিল্প, ঠিক আছে, বা চিত্র। তাহলে এই যে অর্থ প্রকাশ করছে এটা হচ্ছে কি ওয়ার্ড। আবার বি নিলাম, ওয়াই নিলাম, বয় অর্থ কি বালক। যখন লেটারগুলো পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলবে, তখন তাকে ওয়ার্ড বলা হয়। তাহলে পাশাপাশি বসিয়ে কি হবে না, তবে শর্ত ওইটাই যে এটা দ্বারা একটি অর্থ প্রকাশ করতে হবে। যেমন এখন যদি বলি টি এস আর কিউ ও এম, কতগুলো বসছে? আচ্ছা এটার কি কোনো অর্থ আছে? কোনো ডিকশনারিতে এর কোনো অর্থ নেই, তাই পাশাপাশি বসে হবে না। যদি ওটা দ্বারা কোনো অর্থ প্রকাশ না করতে পারে তাহলে ওটা কখনোই কি হতে পারবে না, ওয়ার্ড হতে পারবে না, অর্থাৎ শব্দ হতে পারবে না। তাহলে ওয়ার্ড হওয়ার শর্ত কি? যে যখন
লেটারগুলো পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন যদি বলি FISH, ফিশ, এই ফিশ অর্থ কি? মাছ। তাহলে এটা একটি কি? ওয়ার্ড। তোমরা এটা লিখে নিতে পারো যে ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে পাশাপাশি যখন লেটারগুলো যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আচ্ছা, এরপরে যাব, ওয়ার্ডের পরে আছে কি? সেন্টেন্স। আমরা সেন্টেন্স নিয়ে এখন আলোচনা করব। সেন্টেন্স শব্দটির বাংলা হচ্ছে বাক্য। সেন্টেন্স শব্দের বাংলা হচ্ছে কি? বাক্য। আচ্ছা, তাহলে বাক্য কি? বাক্য হচ্ছে এই সেন্টেন্স কিভাবে গঠন করা হবে। যখন একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সিকোয়েন্সে যখন কোনো ওয়ার্ড বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবে। অর্থাৎ আমরা এর আগে ওয়ার্ড শিখছি, যেমন রহিম একটা নাম। তাহলে কয়টা ওয়ার্ড লেটার নিয়ে? 1 2 3 4 5, 5টা লেটার নিয়ে একটা নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি একটি ওয়ার্ড? আচ্ছা, এরপরে সহজ ওয়ার্ড দিয়ে বুঝি, গোস টু স্কুল। স্কুল। আচ্ছা, এখন দেখেন এখানে গোস টু বসছে, এখানে স্কুল বসছে। আচ্ছা, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এটা একটু ওয়ার্ড প্রিপোজিশন, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তারপর এখানে হচ্ছে স্কুল, এটা একটা। তাহলে তিনটা ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে তখন তাকে সেন্টেন্স বলবে। তখন তাকে কি বলবে? সেন্টেন্স বলবে। যেমন সাবজেক্ট কি? রহিম, ভার্ব গোস টু, মানে গো আর টু হচ্ছে প্রিপোজিশন, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এটা আজকে আলোচনায় নাই। অবজেক্ট হচ্ছে কি? স্কুল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন এরকম কোনো সিকোয়েন্সে ওয়ার্ড বসবে এবং এটা দ্বারা একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলে। এখন এটা যদি উল্টা পাল্টা করে বসাই তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। যেমন স্কুল গোস টু রহিম। আচ্ছা, দেখেন তো এটাও তো একটা ওয়ার্ড, এটাও আমরা জানি ভার্ব। তাহলে কি? এটাও একটা সাবজেক্ট বা একটা ওয়ার্ড এবং এটি সাবজেক্টের জায়গায় বসছে, তারপর ভার্ব কিন্তু ঠিক জায়গায় বসছে, অবজেক্ট বসছে শেষে, এটাও তো ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা কেন বাক্য না? কারণ হচ্ছে অর্থটা দেখেন, স্কুল রহিম, স্কুল রহিমের দিকে যায়, এটা কি হতে পারে? স্কুল কি রহিমের দিকে যেতে পারে না। তাহলে যেটা অর্থ প্রকাশ করবে না ওটা আমাদের বাক্য হবে না, মানে সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে হবে অবশ্যই এটা সামঞ্জস্য অর্থ থাকতে হবে, মিল রেখে একটি অর্থ থাকতে হবে। তাহলে এটা কেন বাক্য না? এই কারণে। তাই সেন্টেন্স শিখলাম। সেন্টেন্স কি? যখন কতকগুলো ওয়ার্ড একত্রিত হয়ে একটি সুন্দর অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলে। এখন সেন্টেন্সের মধ্যে দেখেন, সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্স কত প্রকার এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, অনেক বিস্তারিত আলোচনা পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে বিস্তারিত হবে না, জাস্ট এগুলোর প্রাথমিক আলোচনা হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত আবার হবে, একটু একটু করে সবগুলো আলোচনা হবে। সাবজেক্ট কি কে কে হইতে পারে, সেন্টেন্সের মধ্যে কি কি থাকে এটা জানবো। আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এই অবজেক্ট কত প্রকার, সাবজেক্ট কি কি হতে পারে, কোথায় সাবজেক্ট বসে, সাবজেক্টের কাজ কি, এগুলো সব নিয়ে আলোচনা হবে। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, সবগুলো বিস্তারিত হবে। তা আজকে আমরা প্রাথমিক শিখি, তবে সাবজেক্ট চিনবো। এখন আমরা শিখলাম যে কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এখন সাবজেক্ট দেখবো, সাবজেক্ট কি। এই যে আমরা এখানে দেখলাম যে একটি সেন্টেন্স তৈরি হতে প্রথমত সাবজেক্ট লাগে।
আচ্ছা, প্রথমত আগে কি একটা সেন্টেন্স যদি তৈরি করি তাহলে প্রথমেই লাগবে আমাদের সাবজেক্ট। আমরা একটু ফুল দেখি, কারণ যারা নতুন আছেন একদম। সাবজেক্ট, তারপরে লাগবে কি ভার্ব, তারপরে লাগবে অবজেক্ট। আমরা একটি ইংরেজি বাক্য যদি তৈরি করতে চাই তাহলে আমাদের লাগবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন এই সাবজেক্ট কিভাবে পাবো নোট করে নিতে পারে। একটি সেন্টেন্স তৈরি করার হেডার হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্স তৈরি করতে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। ভার্ব নিজে একটি সেন্টেন্স তৈরি হতে পারে, ভার্ব নিজে একটি সেন্টেন্স তৈরি করতে পারে সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট ছাড়াও সে একটি সেন্টেন্স তৈরি করতে পারে, কিন্তু ভার্বকে ছাড়া কখনোই সেন্টেন্স হতে পারে না। তাহলে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কি? ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এই ভার্বের কাজটা, ভার্ব শব্দের অর্থ কি? ভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যেটা যার অর্থের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। যেমন আমরা যদি বলি যে রহিম গোস টু স্কুল, আগে বলছিলাম রহিম স্কুলে যায়। এই যে গো অর্থ কি? যাওয়াটা। গো অর্থ যাওয়া। যাওয়াটা কি একটা কাজ না? এবং যেতে কি সময়ের একটা ব্যবস্থা, সময়ের একটা কিছুটা সময় লাগবে তো, তাই না? যেতে কি সময় লাগবে না? রহিম ইটস, রহিম খায়, রহিম খায়। আচ্ছা, খেতে কি সময় লাগে না? দেখেন, তাই যেই শব্দটার অর্থে সময়ের একটা উল্লেখ আছে, মানে সময় লাগবে, ওটার অর্থের মধ্যে সময়ের একটা সম্পর্ক আছে, তাকে ভার্ব বলে, যেটা দ্বারা কাজ বোঝাবে এবং ওইটা করতে কি একটু সময়ের বিষয় আছে। ইট, ইট খেতে কি, ইট মানে কি খাওয়া, এখন কি সময় লাগে না? লাগে। স্লিপ, ঘুমানো, ঘুমাইতে কি সময় লাগে না? সময় লাগে। তার মানে ভার্ব। যে ওয়ার্ডটা দ্বারা, যে ওয়ার্ডের অর্থের সাথে সময় উল্লেখ থাকবে, অর্থাৎ সময় নিয়ে ওই অর্থটা পূর্ণ করবে, তাকেই ভার্ব বলে, যার সাথে যা দ্বারা একটি কাজ করা বোঝাবে। যেমন ওয়াক, আমি দেখেন হাঁটছি, এই যে হাঁটছি, হাঁটতে সময় লাগে। এর আগেই বলছি স্লিপ, ঘুমানো, ঘুমাইতে সময় লাগে। আচ্ছা, যেই ওয়ার্ডটার অর্থের মধ্যে দেখুন কাজ করা বোঝায় এবং যার সাথে সময়ের দরকার হয়, ওটাই ভার্ব। তাহলে এখানে গো হচ্ছে ভার্ব। আচ্ছা, তবে সাবজেক্ট কি? সাবজেক্ট কিভাবে পাবো? সাবজেক্ট কি কিভাবে পাবো? কিভাবে পাবো বা খুঁজে বের করব? এই ভার্বকে যখন কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করব, প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। এটা হচ্ছে কিভাবে পাবো। তো সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা যে করে সে সাবজেক্ট। এই ভার্বের কাজটা যে করে, যেমন আই গো, আমি যাই, এই যাইটাকে, যাওয়াটা ভার্বকে, যাইকে আমি, এই আমিটা হচ্ছে সাবজেক্ট। আমি কিভাবে পাবো দেখি। আমি যদি বলি যে আই গো, আমি যাই, গো টু স্কুল দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে সাবজেক্ট কিভাবে পাবো? কে দ্বারা প্রশ্ন করব কাকে? ভার্বকে। কে যায়, কে যায়, দেখেন আমি। আচ্ছা, রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। তাই গো যদি ভার্ব হয়, কে স্কুলে যায়? রহিম। তাই রহিমটা কি? সাবজেক্ট। কিভাবে পাবো? সাবজেক্টকে যখন কে বা কারা দ্বারা প্রশ্ন করব তখন আমরা সাবজেক্ট পাবো। এখন কৃষকেরা, কৃষকেরা মাঠে কাজ করে, মাঠে কাজ করে। আচ্ছা, এখানে ভার্ব কি? কাজ করা, কাজ করতে সময় লাগে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কিভাবে খুঁজে বের করব? এই ভার্বকে আমরা প্রশ্ন করব কে কাজ করে বা কারা প্রশ্ন, কারা কাজ করে। কারা হচ্ছে
মানে যখন অনেকজন থাকবে, সাবজেক্টটা অনেকজন থাকবে, তখন হচ্ছে কারা দ্বারা প্রশ্ন করব। যেহেতু কৃষকেরা, তাই কারা মাঠে কাজ করে, মাঠে আমরা বাতি দিলাম, বা কারা মাঠে কাজ করে আমরা প্রশ্ন করব, কারা কাজ করে, কৃষকেরা। তাহলে ফার্মার্স হবে কি, কৃষকের ইংরেজি ফার্মার্স, এই ফার্মার্স হবে কি সাবজেক্ট। মেয়েরা ফুল তুলে, কারা, এখানে ফুল তোলা ইংরেজি ভার্বটা কি, ফুল তোলা, ফুল ছেঁড়া, তো ফুল ছেড়ছে কে, মেয়েরা। কিভাবে বের করছি, কারা ফুল তোলে, মেয়েরা। তাহলে ভার্বকে যখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ক্লিয়ার হইল, ভার্বও আমরা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। এখন ভার্বের আবার প্রকারভেদ আছে, এটা আমরা পরবর্তীতে যখন ভার্বের ডিটেইলস আলোচনা করব সেখানে। আজকে ভিডিওতে জাস্ট বেসিক লেভেলটা শেখাচ্ছি। তারপর আছে কি অবজেক্ট। এই অবজেক্টটা কি, সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত বাকি পিছনে যা থাকবে সবই কি অবজেক্ট, অর্থাৎ বাকি অংশ। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরে বাড়তি যে অবশিষ্ট যত আমাদের কথা থাকবে, যে ওয়ার্ডগুলো থাকবে, সবগুলো হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্টের রূপ বিশাল আছে, অনেকগুলো পার্টস অফ স্পিচ নিয়ে, অনেকগুলো পার্টস অফ স্পিচ এখানে যোগ করে আমরা বড় করতে পারি সেন্টেন্সকে। তো অবজেক্ট কত প্রকার কি, এগুলো সবগুলো আমরা যখন পরবর্তীতে আমরা শিখব। এখন অবজেক্টের বিস্তারিত যদি একটু বলি, কারণ অনেক বড় এটার ডিটেলস আছে, আমরা জাস্ট একদম প্রাথমিকটা তো শিখতে হবে। আমরা এখানে দেখছিলাম যে আই গো টু স্কুল, আমি যাই, এটা তো ভার্ব গেল। তাহলে এই যে স্কুলটা কি অবজেক্ট। এই অবজেক্ট কখনো ব্যক্তিও হতে পারে, কখনো বস্তুও হতে পারে। যেমন আই গিভ হিম, আমি তাকে দিলাম এ পেন, আমি তাকে দিলাম একটি কলম। আচ্ছা, তাহলে দেখেন এটা তো সাবজেক্ট, এটা ভার্ব, তো এই দুইটা কি, এই দুইটা হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্টের মধ্যে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যেটা থাকে, দেখেন এখানে আছে কি আই গিভ হিম, এটা এই যে হিমটা কি, একটু ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপর এ পেন কি, একটি বস্তুকে বোঝাচ্ছে। তাহলে অবজেক্ট প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে, আমি একটু মুছে দেখাচ্ছি, অবজেক্ট দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি। এখন এই ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আমরা কিভাবে বের করব? ডিরেক্ট অবজেক্ট বের করব কি দ্বারা প্রশ্ন করে, কাকে প্রশ্ন করব? যত প্রশ্ন আছে আমরা কিন্তু ভাগকে করব। এর আগে বলেছিলাম যে আমরা যখন কিছু বের করব, তাকে বের করার জন্য কি দিয়ে, কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। তাহলে আই গিভ হিম এ পেন, তাহলে আমি দেই, এখানে গিভ অর্থ দেওয়া, আমি দেই। আচ্ছা, আমি দেই, কি দেই? এ পেন। ঠিক আছে, আই গিভ হিম, আমি তাকে দেই, কি দেই? এ পেন। তখন কিন্তু হিমটা, আমি দেই, কি দেই? এ পেন। তাই এ পেন কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আই মানে কি দেই, মানে কি? এ পেন দেই। তাহলে এ পেনটা কি একটি ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এরপরে আমরা ইনডিরেক্ট কিভাবে পাবো? কাকে বা কাদেরকে, এই কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমি দেই
তাহলে দেই তো আমাদের ভাগ, তাহলে কাকে দেই? তাকে দেই। হিম অর্থ কি? তাকে। তাহলে কাকে দেই? তাকে দেই। এই তাকে মানে হিমটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, কাজ যদি বলি যে আমি কৃষকদের বিনামূল্যে বীজ দেই, আচ্ছা, তাহলে আমি তো দেই, আমি দেই, দেয়াটা কি? ভার্ব। এখন যদি বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট কি হবে? তাহলে ইনডিরেক্ট পাবো কি? কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে। কাকে দেই? কৃষকদের, ঠিক আছে, বা কাদেরকে দেই? কৃষকদেরকে। তাহলে ইনডিরেক্ট অবজেক্টটা হয় ব্যক্তি আর ডিরেক্ট অবজেক্টটা হয় বস্তু। তা আজকের আলোচনায় আমরা মোটামুটি সাউন্ড, লেটার, অ্যালফাবেট, তারপর হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বেসিক লেভেলটা শিখলাম। এরপরে আমরা একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত, একদম বিস্তারিত আলোচনা করবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ আমি চেষ্টা করব একদম গ্রামারের শূন্য থেকে তোমাদেরকে এখানে শেখাইতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।